এই কৃষ্ণনগর লোকালে এলাম ইছাপুরে। আজ আমি ইছাপুরে নিয়ে যাচ্ছি আপনাদের, চলুন ইছাপুর। এই 1 নম্বর থেকে নেমে এসে 4 নম্বরে এই রাস্তা দিয়ে যেতে হবে রামকৃষ্ণ আশ্রমে। চলুন নিয়ে যাই আপনাদের। অন্নপূর্ণা সুইটস দিয়ে বাঁ দিকে যেতে বলল। ওং কৃপাই কেবল। আপনাদের আজকের এনেছি আনন্দমঠ শ্রী রামকৃষ্ণ কৃষ্ণায়নে। আনন্দমঠ রামকৃষ্ণ কৃষ্ণায়নে এনেছি। এই মঠ হচ্ছে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, এপ্রিল মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, আর বিকেল 5:30 থেকে 9টা পর্যন্ত। আর 1 অক্টোবর হচ্ছে আপনার 31শে মার্চ পর্যন্ত 6টা 30 থেকে 10টা 30 পর্যন্ত, আর বিকেল 5টা থেকে রাত্রির 8টা 30 মতো। বিশেষ বিশেষ দিনে সময়সূচি পরিবর্তন হয়। তাহলে আপনারা স্টেশন থেকে এসে বাদিকে অন্নপূর্ণা সুইটসে বাদিকে হয়ে এই রামকৃষ্ণ আনন্দমঠ রামকৃষ্ণ কৃষ্ণায়নে চলে আসবেন। খুব সুন্দরভাবে এই রামকৃষ্ণ মঠ গড়ে তুলেছে। চলুন, পাশে একটা সরোবর আছে, আর এখানে হচ্ছে পুরো সাধারণ পুরুষের বাথরুমও রয়েছে। আপনারা আসবেন, খুব সাজানো গোছানো, এবং এর উদ্বোধক হচ্ছে স্বামী সুপর্ণা নন্দজি মহারাজ। চলুন আপনাদের আজকে দর্শন করাই। এখানে মন্ত্র দীক্ষার বই পাওয়া যায়, মানে আনন্দমঠ শ্রী রামকৃষ্ণায়নের মুখ্য উপদেষ্টা নন্দদুলাল চক্রবর্তীর স্মরণে এটা তৈরি হয়েছে। তারপরে এইগুলো হচ্ছে দেখুন, যত স্বামীজি, রামকৃষ্ণদেব, সারদামণির যে মন্দিরের মধ্যে ছবিগুলো তুলে ধরেছে, বুদ্ধদেব, যীশু খ্রিস্ট, এবং এখানে আরও স্বামী অদ্বৈতানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী রামকৃষ্ণনন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী সুবোধানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী ব্রহ্মচারী, যত পার্ষদ আছে তাদের ছবি তুলে ধরেছে এই মন্দিরের প্রাঙ্গণে। তারপর আপনারা আরও তুলে ধরেছে যেরকম স্বামী অচ্যুতানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী ত্রিগুণাতীনন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ, অভেদানন্দ, সব পার্শ্বদ যত ছিল তাদের সব তুলে ধরেছিল। আরও সকাল সকাল বন্ধ হয়ে যায়, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। এখানে একটা দুর্গা ছবিও তুলে ধরেছে। প্রত্যেক বছরে এখানে পুজো হয়, সেইটা তুলে ধরেছে। আর এখানে দেখুন ধ্যান কক্ষে বসে আছেন। তা মোটামুটি আমি আপনাদের এই যে মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে পাথর দিয়ে গড়ে তুলেছে। তা দাদা আমাকে বলল তাড়াতাড়ি চলে আসতে, কেন এখানে বন্ধ হয়ে যায় বলে। তা চলুন এবারে আমি মন্দিরে পাথরের বেদির ওপরে কি সুন্দরভাবে রামকৃষ্ণদেব, পাশে সারদামণি, তার পাশে স্বামী বিবেকানন্দকে তুলে ধরেছে। আর এত সুন্দরভাবে পাথর দিয়ে বানিয়েছে যে তুলনা নেই। তাই আমি বলবো, তারপরে আপনার যে ঝাড়বাতিটা লাগিয়েছে দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। তাই আমি বলবো এই ছোট্ট একটা ব্লক হবে। আপনারা যদি দেখার পর ইছাপুর আসেন, আপনারা এই আশ্রমে আসবেন, দর্শন করবেন। এই যদি 10টার মধ্যে আসেন, আর বৈকালবেলা যদি 6টা 6:30টার মধ্যে আসেন, দর্শন করবেন, খুব ভালো লাগবে। খুব সাজিয়ে গুছিয়ে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে এখানে সন্ধ্যা আরতির পর 10 মিনিটের জন্য জপ ধ্যান হয়, নীরবতা পালন করতে বলছে। আমি মোটামুটি এই আশ্রম কিভাবে আসতে হয় ইছাপুরের থেকে আমি আপনাদের তুলে ধরলাম। আর আশ্রমটা দেখুন
কত সুন্দরভাবে নতুনভাবে পাথর দিয়ে রং করে তুলে ধরেছে। আর হচ্ছে পিলার বিশিষ্ট এটা হলো ভোগের ঘর। এটা কি মহারাজরা এলে ভোগ হয়? এটা মহারাজদের জন্য না, এটা ভোগ ঘর। দেখুন কত যখন ভোগ আমরা দিই, ঠাকুরের ভোগ যখন দেয়, সন্ধ্যাবেলায় কেউ লুচি সুজি দিল, তখন আমরা এখানেই বানিয়ে। দেখুন স্টোর রুমও বেশ ছোটোর ওপরে কত সুন্দরভাবে সাজিয়ে, ফ্রিজ আছে দেখুন, এখানে ঠাকুরের প্রসাদ সব সামগ্রী রাখা হয়। আর এই স্টোর রুমে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তারপরে এখানে ভোগের জন্য ঠাকুরের বিশেষ বিশেষ দিনে রান্না হয় হয়ে, তার জন্য গ্যাস ফ্যাসের ব্যবস্থা রয়েছে, ঠাকুরের বাসনপত্রও রয়েছে দেখুন। তারপর এখানে বেসিন রয়েছে। ফুল, এই পুজোর ফুল আর কিনতে হয় না, এইখান থেকে যা আসে তাই এনারা ব্যবহার করে। এই দেখুন পাশে একটা সরোবর রয়েছে, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাও দেখুন। তাই এরা কত সুন্দরভাবে মেনটেনেন্স করে রেখেছেন এনারা। তা আমি খবর পেয়েছিলাম কোনো এক মাধ্যমের দ্বারা, সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি। দাদাকে ফোন করে দাদাকে বলেছিলাম, দাদা বলেছিল 10টার মধ্যে আসতে হবে, নালে এই আশ্রম বন্ধ হয়ে যায় আবার বৈকালবেলা। দেখুন কত ভক্তিভাবে ভক্তরা এ করছে। রামকৃষ্ণদেবের কাছে ওপরে পাখা দিয়ে কত সুন্দরভাবে করেছে, সেগুলো আমি তুলে ধরছি। পাখাও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। নমস্কার দাদা, আমি এই আপনাদের ইছাপুরের যে রামকৃষ্ণ আশ্রম আছে, মন্দির, এই আশ্রম মন্দির, এর পরে হয়তো আশ্রম হয়েও যাবে মন্দির, আপনি এইটা দেখাশোনা করেন। আপনার ফোন নাম্বার পেয়েই আমি এসেছি নেটের মাধ্যমে। তা আমি এই আশ্রম সম্বন্ধে কীভাবে আপনাদের আশ্রম গড়ে উঠলো এবং কত বছর ধরে আছে, আর আপনাদের এখানে কি কি এই মানে ঠাকুরের আর মায়ের বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দর কি কি প্রোগ্রাম হয় আর কি কি পুজো হয়, সেইগুলো আপনি আমার দর্শক যাতে জানতে পারে সেইগুলো আপনি বলুন। আপনার নামটা বলুন। আমার নাম সত্যজিৎ ব্যানার্জি। আমি মন্দিরের একজন কর্মী, সদস্য। সেবাই না, সেবাই নই, সেবাই সদস্য। সবাই আমরা সদস্য। আজ থেকে 16 বছর আগে আমরা আনন্দমঠ শ্রীরামকৃষ্ণায়ন তৈরি করেছিলাম। আনন্দমঠ শ্রীরামকৃষ্ণায়ন আমাদের সংগঠনের নাম। আমরা গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, ওটা আমার বাড়ির কাছে, ইনস্টিটিউট অফ কালচার, তার বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন, সেই জেলা সমিতির আমরা একজন সদস্য। উত্তর 24 পরগনা জেলার আমরা একজন সদস্য। বেলুড় মঠ শ্রীরামকৃষ্ণ মিশন, তারা আমাদের বিভিন্নভাবে উৎসাহিত করেন। মহারাজরা আসেন আমাদের এখানে। 2009 সাল থেকে আমরা এইটা শুরু করি। একটা ছোট্ট ঘরে আমরা প্রথম শুরু করেছি 2009-তে, তার মানে আজকে 16 বছর হলো। তা একটা ছোট্ট ঘরে আমরা শুরু করেছিলাম ঠাকুর মা স্বামীজিকে রেখে। প্রতিদিন পুজো, সকালে পুজো, বিকেলে সন্ধ্যা আরতি, ঠাকুরের কথামৃত পাঠ, মায়ের বই পাঠ, স্বামীজির বই পাঠ আমরা করতাম। কিন্তু আমাদের জায়গা খুব সংক্ষিপ্ত ছিল বলেই ভক্তগণ সবাই ঠাকুরমা স্বামীজিকে দেখতে পেত না। একটু আড়াআড়ি বসতে হতে বলে তারা দেখতে পেত না, তাদের মধ্যে একটা দুঃখ ছিল। তা আমরা স্বামীজির সার্ধশতবর্ষ পূরণে আমরা ঠিক আমাদের এই মন্দিরের পাশেই স্বামীজির একটি আবক্ষ মর্মর মূর্তি আমরা বসিয়েছিলাম।
এবং সেইটা উদ্বোধন করতে এসেছিলেন শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, গোরপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক সুপর্ণানন্দজি এসেছিলেন। এবং তিনিই সেদিন বলেছিলেন যে ঠাকুর ও স্বামীজি ছেলে যখন এসছে, মা বাবাও আসবে। তো এই জায়গাটা মূলত পৌরসভার পরিত্যক্ত জায়গা। এই জায়গাটায় দুনিয়ার মানুষ আবর্জনা নোংরা এসব ফেলে এটাকে ডাস্টবিন বানিয়ে দিয়েছে। তা আমরা পৌরসভায় আবেদন করি, সাথে সাথে সরকারের দপ্তরেও আবেদন করি যে আমাদের এই জায়গাটা দেয়া হোক, আমরা একটা মন্দির করি। তা আমরা অনেক বছর ধরেই এটাকে কখনো ঘিরেছি, বাঁশ টাস দিয়ে ঘিরে রেখেছি, তাও মানুষ এসে নোংরা ফেলে যাচ্ছে। তারপরে আমরা ঠিক করলাম যে যাই হোক, টিন দিয়ে হলেও এই জায়গায় আমরা মন্দির করে এখানে চলে আসবো। আমরা এখন সেই উদ্যোগ নিয়েছিলাম এবং সেই উদ্যোগে সত্যি কথা বলতে আমাদের যে সামর্থ্য ছিল, সেই সামর্থ্যে এটা ঠিক পুকুরের পাড় তো কিছু জায়গা ছিল, জল জমতো এখানে। হ্যাঁ, এখানে জল থাকতো। পুকুরটাকে তো আমি বাধাই করেছিলাম এটা, তা সেটা 2000 সালে, 2001-এ। আর এইটা তার পাশের যেহেতু লো লাইন ছিল, এখন এই জায়গায় মন্দিরের এই পিলার তুলতে গিয়ে আমরা এই রাস্তা রোড লেভেল থেকে 17 ফুট নিচে আমরা গিয়েছি, সলিড মাটি 17 ফুট নিচে গিয়ে সেখান থেকে পিলার তুলেছি। 12টা পিলারের উপরে ঢালাই করে এই মন্দির তৈরি আছে। 12টা পিলারের ওপরে ঢালাই করে এই মন্দির দাঁড়িয়ে আছে। যদিও আর্কিটেকচারাল ইঞ্জিনিয়াররা তারা আমাদের এইসবগুলো পরামর্শ দিয়েছিলেন। তখন আমরা যা আমাদের পয়সা ছিল তাতে আমাদের ওই মাটির তলাতেই সব টাকা চলে গিয়েছে। এবার আমরা বসেই ছিলাম যে আর পারবো কি না। তারপরে টিন দিয়ে ঘর করব এই মানসিকতা হয়েছিল, কিন্তু দেখলাম ঠাকুরের ইচ্ছা, মায়ের ইচ্ছা, মানুষ আসতে শুরু করলো। আমার বললো, বসে আছো কিছু করছো না, এরকম পয়সা নেই, আমরা কিছু দেব। কেউ ইট, কেউ সিমেন্ট, কেউ বালি, এইভাবে একের পর এক আসতে শুরু করলো। আমরা সবাই আবার চাঁদাপত্র তুলে, মিস্ত্রি খরচা তো আর কেউ বাকিতে দেবে না, সেইগুলো শুরু করলাম। তারপরে ছাদ করতে পারবো না, পয়সা নেই, চূড়া হবে না, পয়সা নেই, কিন্তু এক এক করে কেউ একজন ঠাকুরের মাথার উপরে ছাদের পয়সাটা সে দিল। তখন দেখলাম বাদবাকিটুকু থাকবে, ধার করে হলেও ছাদটা করি। তারপরে হলো চূড়ার টাকাও একজন দিল। এইবার ভেতরে যা মার্বেল পাথর, এগুলো সবার ডোনেশন। আমরা কিছু কিনেছি, ম্যাক্সিমামটাই আমরা মানুষের অনুদান পেয়েছি। তাই সেই অনুদানের ভিত্তিতেই আমরা আস্তে আস্তে এই মন্দিরটাকে শুরু করি। 2023 সালের 17ই জানুয়ারি ভিত পুজো হয়। 2023-এ 17ই জানুয়ারি ভিত পুজো হয়। আর 2024-এ 18ই মার্চ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস না, 1 বছর 2 মাস, ফেব্রুয়ারি মার্চ। 1 বছর 2 মাসের মাথায় মন্দির কমপ্লিট করে আমরা আনুষ্ঠানিকভাবে শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, যিনি স্বামীজির পৈতৃক বাসস্থান এবং সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক এবং বেলুর মঠের অচি সদস্য, ট্রাস্টি মেম্বার, শ্রীমৎ স্বামী জয়ানন্দজি মহারাজ খর্দা মিশনের, তারা অধ্যাপক অরিজিৎ সরকার, যিনি প্রাণায়াম চ্যানেলটা করেন দেখবেন, সেই অধ্যাপক অরিজিৎ সরকারেরা সবাই এসেছিলেন এবং খুব ধুমধাম করে আমরা উৎসব করেছি। প্রচুর মানুষ, সেদিন প্রায় 3.5 থেকে 4,000 মানুষ এখানে প্রসাদ নিয়েছেন। 3.5 থেকে 4,000 মানুষ এখানে প্রসাদ নিয়েছেন। এবং আমরা প্রতি বছরই জানুয়ারি মাসের শেষের দিকে ঠাকুরের বাৎসরিক উৎসব করি। মানে জানুয়ারি শেষের দিকে আপনাদের বাৎসরিক উৎসব হয়। আর এবছর যেহেতু 18ই মার্চ আমাদের মন্দিরের প্রতিষ্ঠা দিবস, সেদিনও আমাদের পুজো অনুষ্ঠান হবে। কিন্তু জানুয়ারি মাসে আমরা এটা করব।
বাৎসরিক উৎসবটা করব। আর আমাদের এছাড়াও আমাদের কিছু সাময়িক, যেমন এবছর আমরা প্রতি বছরই করি, এবছর প্রতিপদে আমরা দুর্গাপুজো করি। প্রতিপদে ওই একদিন, একদিনই আমাদের প্রথম মানে অমাবস্যার পরে এটা মা আসেন, সেই দিনে আমরা আমাদের এখানে বেলুড় মঠের যে মূর্তিতে পুজো হয় সেই ছবি আমাদের কাছে আছে। হ্যাঁ, সেই ছবি দিয়েই আমরা প্রতিপদে দুর্গাপুজো করি। সব মায়েরা, বোনেরা, ছেলেরা যারা থাকেন সবাই অঞ্জলি দেন। আমাদের এটা একটা কালচার। আর ওই দিনই আমরা বিকেলবেলা এবছর প্রায় 60 জনকে আমরা 60 জন মাকে আমরা শাড়ি দিয়েছি। 60 জন শাড়ি, হ্যাঁ। এর আগেও উৎসবে 18ই মার্চ যখন উদ্বোধন হয় তখনও আমরা প্রায় 60 জনকে শাড়ি দিয়েছি, কম্বল দিয়েছি প্রায় 50 জনকে। এবছরও আমাদের ইচ্ছা আছে যে উদ্বোধন মানে 18ই মার্চ তার আগে যদি হয়, সম্ভব হয়, আমরা আবার কিছু পিছিয়ে পড়া মানুষ আমাদের। আচ্ছা, আপনাদের এখানে মানে আমরা সেবামূলক কি কি কাজ? দাতব্য চিকিৎসালয় আমাদের চলে। দাতব্য চিকিৎসালয়, হোমিওপ্যাথিক এখন চলছে। আর এরপরে ওটা কিবারে বসে আপনার? প্রত্যেক বুধবার সকাল 10টা, 10:30টায় নিয়ে আসে। বুধবার? হ্যাঁ, বুধবার মানে আজকের দিনে যদি পেশেন্ট থাকে। হ্যাঁ, পেশেন্ট যদি আমাদের এখানে নাম লেখায় তবে আমরা ওনাকে ডাকি, ফোন করে ডেকে। উনি আমাদেরই সদস্য। আচ্ছা, মানে এর জন্য কি কোনো না, কোনো পয়সা লাগে না? ওষুধেরও পয়সা, ওষুধও আপনারা দেন? আর আমাদের বিবেকানন্দ পাঠচক্র চলে। স্বামী বিবেকানন্দ পাঠচক্র, যেটা গোলপার্ক অনুমোদিত, সেই পাঠচক্রে আমাদের 15 থেকে 30 বছরের ছেলেমেয়েরা রোববার দিন আসেন, বিকেলবেলা 4টে থেকে 5টা 1 ঘন্টা তারা এই পাঠচক্রে অংশগ্রহণ করে। তার মানে আপনাদের এখানে সেবামূলকের কাজও আছে, কাজ চলে, আর আধ্যাত্মিকও ব্যাপারটা আছে। এবং প্রতিদিন আমাদের যেমন সকাল 9টায় পুজো হয়, বিকেলবেলা এই 1 অক্টোবর থেকে 31শে মার্চ বিকেল 6:30টায়, 5টায় আমরা মন্দির খুলি, 6:30টায় সন্ধ্যা আরতি হয়। 6:30 লেখা আছে? হ্যাঁ, সন্ধ্যা আরতি 6:30টায় হবে 1 অক্টোবর থেকে 31শে মার্চ পর্যন্ত। আবার 1 এপ্রিল থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত হবে 7টায়। এটা গরমকাল, শীতকাল বলে ভাগ করা হয়। তারপরে আমাদের এই সন্ধ্যা আরতির পরে 10 মিনিট জপ ধ্যান, সবাই এই সমস্ত লাইট বন্ধ করে খালি ঠাকুরের লাইটটা জ্বলে আর সব বন্ধ থাকে, তারা 10 মিনিট জপ ধ্যান করে। তারপরে আমাদের কথামৃত, কোনো দিন মায়ের বই, কোনো দিন স্বামীজির বই, এগুলো পাঠ করা হয়। এবং ঠিক 8:30টার আগে আমরা রামকৃষ্ণ শরণম ঠাকুরকে স্মরণ করে আমাদের মন্দির বন্ধ হয়। আচ্ছা, আপনাদের এখানে কি দীক্ষার যে ব্যবস্থাটা? দীক্ষার ব্যবস্থা মানে দীক্ষা আমরা দিই না, কিন্তু আপনারা আমরা যোগাযোগ করিয়ে দিই। যেমন কেউ যদি দীক্ষা নিতে চান আপনাকে ফোন করে আসবেন, আমাদের এখানে যোগাযোগ করবেন, আমরা খর্দা মিশনে নিয়ে গিয়ে বা কাকুরগাছিতে নিয়ে গিয়ে, আমরা জগদ্দানে নিয়ে গিয়ে যোগাযোগ করিয়ে দিই। কাশীপুর উদ্যানবাটি আমরা যোগাযোগ করিয়ে দিই। কাশীপুর উদ্যানবাটি আর নালে জগদ্দান হচ্ছে কাকুরগাছি, এটা আমরা যোগাযোগ করে দিই। খর্দা মিশনে এখন এই রিসেন্টলি খর্দা মিশনে দীক্ষা হবে 23 আর 24। আপনাদের তো একটা ক্যালেন্ডারে লেখা থাকে কোন কোন দিনে দীক্ষা দিন। না, এইখানে প্রেসিডেন্ট মহারাজ আসবেন 23 তারিখে, 23 আর 24 দুদিন উনি। গত বৃহস্পতিবার তো ছিল দীক্ষার একটা দিন। দীক্ষার দিন থাকে। হ্যাঁ, ওনারা পরপর দীক্ষা দেন। প্রেসিডেন্ট মহারাজ দীক্ষা দেবেন। আচ্ছা, আপনাদের দীক্ষা আমি শুনেছি আপনার 2-1টা বই দেন, সেই বই 5টা বই দিই। 5টা বই দেন। মূলত ঠাকুর মা স্বামীজির বই পড়তে হয়, তাদের 4টি বই আছে আমাদের, আর মন্ত্র দীক্ষার একটা বই আছে, এই বইটা পড়তে হয়। কথামৃত সবাইকে মহারাজদা বলেন কথামৃত অন্তত প্রথম খণ্ডটা যতটা সম্ভব পড়ে আসতে। এগুলো না পড়লে কার দীক্ষা নিচ্ছেন তাকে যদি না জানেন তাহলে তো কোনো দীক্ষাই হলো না, মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ অনেক কিছু বলার জন্য, অশেষ ধন্যবাদ। আপনি আমাকে সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ। যাক, আপনি মোটামুটি অনেক কিছুই জানতে পারলাম এই আপনাদের আনন্দমঠ রামকৃষ্ণ কৃষ্ণায়ন থেকে।
আনন্দমঠ শ্রীরাম ও কৃষ্ণ। শ্রীরাম কৃষ্ণ কৃষ্ণায়ন। তাহলে বন্ধু, আজ আমি ইছাপুর হচ্ছে আনন্দমঠ শ্রীরামকৃষ্ণ কৃষ্ণায়নে নিয়ে এসেছি। খুবই মানে মন্দিরটা নতুন মন্দির। এখানে এনারা 16 বছর ধরে পরিচালনা করে আসছে। মন্দিরটা আপনারা আমার চ্যানেলে দেখার পর যদি আসেন, এখানে আসবেন, খুব সকাল সকাল চলে আসবেন, বা সকালে না আসলে বৈকালে এসে আপনারা দেখতে পারেন, খুব ভালো লাগবে। তাই আমার এই ব্লগটা ছোট্ট একটা ব্লগ হবে। এই ব্লগটা দেখার পর এই দাদার মুখে যে ইন্টারভিউ নিয়েছি, আমি যতটুকু পেরেছি কীভাবে আসতে হয় দেখিয়েছি। যদি ভালো লেগে মনে করে থাকে তাহলে একটা লাইক করবে, আর বলবো যত শেয়ার করবেন। অনেক মানে ভদ্রলোক আছে বয়স্ক, তারা বেরোতে পারে না, তারা এই রামকৃষ্ণদেব সম্বন্ধে অনেক কিছু জানতে চায়। কোথায় রামকৃষ্ণদেবের মন্দির মঠ আছে সেগুলো তারা জানতে পারবে। আর আমার ব্লগ এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যদি সাবস্ক্রাইব করেন আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় রামকৃষ্ণদেব, জয় সারদামণি, জয় বিবেকানন্দ বলে আমি এখানে ব্লগটা শেষ করে আমি আমার গন্তব্যস্থলের দিকে চললাম। এই দেখুন আনন্দমঠ শ্রীরামকৃষ্ণায়ন। আর এই চূড়া বিশিষ্ট দেখুন কত সুন্দরভাবে চূড়া বিশিষ্টভাবে গড়ে তুলেছে এনারা। 17 ফুট নিচে ভিত করে পিলার দিয়ে এই মন্দির গড়ে তুলেছে। আপনারা এই মন্দিরে আসবেন, মন্দিরটাকে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, তারপরে এখানে মা সারদার বাণী লেখা রয়েছে, স্বামী বিবেকানন্দর বাণী লেখা রয়েছে। তারপরে এখানে সময়সূচিও দেওয়া রয়েছে, দেখে নিন। আর মন্দিরের জুতো খুলে এখানে রাখবেন। তারপর প্রত্যেকটা জায়গায় আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হলো ইছাপুর আনন্দমঠ কৃষ্ণায়ন। তাহলে আপনাদের দর্শন করালাম। বন্ধু, আমি আজ আপনাদের নিয়ে এসেছি ইছাপুর আনন্দমঠ শ্রী রামকৃষ্ণায়নের মন্দিরে। এই মন্দির খোলার সময় হচ্ছে আপনার এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকালবেলা 6টা থেকে 10টা, আর বৈকালবেলা 5:30 থেকে 9টা। আর অক্টোবর থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত সকালবেলা 6:30 থেকে 10টা পর্যন্ত, আর বৈকালবেলা 5টা থেকে 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর এই মন্দিরে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। এই মন্দির নবনির্মিত, এই মন্দির কত সুন্দরভাবে তুলে ধরেছে। আপনারা শিয়ালদা থেকে আপনারা কৃষ্ণনগর, তারপর হচ্ছে আপনার নৈহাটি মেন লাইনে যা লোকাল আছে ধরে চলে আসবেন। ইছাপুর স্টেশনে নেবে হচ্ছে শিয়ালদামুখী, শেষের দিকে আপনারা 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে গিয়ে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার আছে, সেইখান থেকে বাঁ দিকে দেখতে পাবেন এই শ্রী রামকৃষ্ণায়নের মন্দির। এই মন্দির কত সুন্দরভাবে এরা গড়ে তুলেছে, কৃপাই কেবল। এই মন্দির দেখে আপনাদের ভালো লাগবে। এখানে এসে আপনারা ধ্যান জপ করতে পারেন এবং এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এনারা
সব সেবামূলক এবং আত্মাদিগের সঙ্গে যুক্ত আছে। কত সুন্দরভাবে পেন্টিং করে তুলে ধরেছে এই মন্দির। এই মন্দিরে আপনারা আসবেন এবং আপনাদের ভালো লাগবে। তাই আমি আশা করি এই মন্দির সম্বন্ধে যতটুকু জেনেছি আপনাদের বললাম। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখানে অন্নপূর্ণা সুইটস আছে, তার বাঁদিকে হচ্ছে এই মন্দির দেখা যাচ্ছে, মানে স্টেশনের পাশে এই মন্দির। আপনারা চলে আসবেন এই আনন্দমঠ রামকৃষ্ণ কৃষ্ণায়নে। আশা করি এখানে আপনারা এসে যোগাযোগ করবেন। 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে একটা স্মরণীয় কালীর মন্দির রয়েছে। এই মন্দির ধরে আপনারা এই দিক দিয়ে চলে যাবেন। এই ইচ্ছাপুরে নেবে, আপনারা ইচ্ছাপুরে নেবে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে যাবেন আনন্দমঠ রামকৃষ্ণ কৃষ্ণায়ন। তাহলে আজকের আপনাদের আনন্দমঠ রামকৃষ্ণ কৃষ্ণায়ন ইচ্ছাপুরে দর্শন করালাম। আপনারা আপনাদের নোটিফিকেশনে লিখবেন, মন্তব্য জানাবেন, এইটাই আমি আশা করি। বন্ধু, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের একটা ব্লগ বানিয়ে ইছাপুর আনন্দমঠ রামকৃষ্ণায়নের মন্দির তুলে ধরলাম। আমি চাইব আপনারা এখানে যোগাযোগ করে আসুন। আর জয় রামকৃষ্ণদেব বলে শেষ করলাম।